কল্পনা করুন একদিন আপনি রাস্তায় হেঁটে চলেছেন আর হঠাৎ চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। এক সাধারণ জুতো পালিশওয়ালা ছেলে কোনো লাভের আশা ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই এক হুইল চেয়ারে বসা মেয়ের সামনে নেচে নেচে তাকে হাসানোর চেষ্টা করছে, শুধুমাত্র তার মুখে হাসির ফুল ফোটানোর জন্য। আর যখন এই দৃশ্যটা এক ধনী কুবের বাবা নিজের চোখে দেখলেন, যার মেয়ে বহু বছর ধরে হাসতে একেবারে ভুলে গেছে, তখন সেই বাবার হৃদয়ের ভিতর কি তীব্র আলোড়ন উঠল। এই গল্প শুধু অর্থের নয়, এই গল্প করুণারও নয়। এই গল্প এক নির্মল নিষ্পাপ কাজের, যা এক পঙ্গু মেয়ের সম্পূর্ণ জগৎকে পুরোপুরি উল্টে দিয়েছে। আর যখন সেই ধনীকুবের পরবর্তীতে যা করেছেন, তা শুনলে হয়তো আপনার চোখও অশ্রুতে ভরে উঠবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি হৃদয় থেকে জড়িয়ে যাওয়া সত্যিকারের মানবিকতায় ভরা গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন গল্প আপনার কাছ থেকে কখনো ছুটে না যায়। আর কমেন্টে অবশ্যই জানান আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনি কি করছেন। চলুন শুরু করি এই হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ গল্প। শীতকালের সেই সকাল মুম্বাইয়ে একটু ভিন্ন রকম ছিল। কুয়াশা এতটাই ঘন হয়ে উঠেছিল যে সূর্যও যেন বাইরে বেরোতে দ্বিধায় পড়ে গিয়েছিল। রাস্তাগুলো ঠান্ডায় জমে গিয়েছিল, বাতাসে ভেজা অনুভূতি ছিল, আর মানুষজন তাদের উষ্ণ ঘরের ভিতর লেপের নিচে গুটিয়ে পড়েছিল। কিন্তু ঠিক সেই সকালে সেই শহরেই এক ২০ বছরের ছেলে ফুটপাতের ওপর বসেছিল। তার নাম রোহন শর্মা ছিল। রোহনের সামনে কোনো বড় স্বপ্ন জড়িয়েছিল না। তার সামনে শুধু একটা ছোট্ট বাক্স ছিল, যাতে পালিশ, ব্রাশ আর পুরনো কাপড় রাখা ছিল। সেটাই ছিল তার একমাত্র অবলম্বন। সেটাই ছিল তার দৈনিক রুজি রোজগার। সে বাসস্ট্যান্ডে বসে মানুষের জুতো পালিশ করত। কেউ কয়েকটা পয়সা দিত, কেউ চোখ ফিরিয়ে নিত, কেউ আবার তিরস্কার করে যেত। কিন্তু রোহন প্রত্যেকের সামনে মাথা নত করত, শুধুমাত্র তার কাজের জন্য। তার হাত শীতের কারণে কেঁপে উঠছিল। পায়ে পুরনো চপ্পল ছিল, যার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া সরাসরি হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। অনেক সময় যন্ত্রণা এতটাই বেড়ে যেত যে সে উঠতেও পারত না। কিন্তু সে জানত, যদি আজ না বসে তাহলে আজকের রাতটা খেয়ে ঘুমোতে হবে। মুম্বাইয়ে ধনী আর দরিদ্রের মাঝের ব্যবধান শুধু টাকার নয়, সেই ব্যবধান দৃষ্টিরও হয়। এবং রোহন সেই দৃষ্টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল যে সে নগণ্য, দুর্বল আর তার স্থান সবার নিচে। কিন্তু রোহনের অন্তরে এমন একটা জিনিস ছিল যা কারো চোখে পড়ত না। সে জানত যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো কিভাবে সম্ভব, কারণ সে নিজেই সেটা করে দেখিয়েছে। বিনা চিকিৎসক, বিনা ওষুধ, শুধুমাত্র সাহসের ভরসায়। সেই সকালে রোহন জানত না যে এই দিন তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। তাকেই জানা ছিল না যে যে রাস্তায় সে আজ জুতো পালিশ করছে, সেই রাস্তায় তাকে সেই বাড়িতে পৌঁছে দেবে যেখানে এক মেয়ে হুইল চেয়ারে বসে তার জীবনের কাছে হার মেনে বসে আছে। আর তাকে এটাও জানা ছিল না যে তার নীরবতা, তার ধৈর্য আর তার যন্ত্রণা কাউকে না কাউকে চলতে শেখাবে। মুম্বাই এমন এক শহর যেখানে একই সকালে দুরকম জীবন জেগে ওঠে। এক জীবন যা হিটারের উষ্ণতায় চোখ মেলে, আর এক জীবন যা ঠান্ডা ফুটপাতে বসে বসে দিন শুরু করে। রোহান যে বাসস্ট্যান্ডে প্রতিদিন জুতো পালিশ করত, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে বান্দ্রা নামের এলাকা ছিল। চওড়া রাস্তা, উঁচু লোহার গেট, প্রত্যেক কোণে ক্যামেরা, আর গাছের আড়ালে লুকিয়ে থাকা শান্তি। এখানে শোরগুলো মৃদু স্বরে হয়, আর যন্ত্রণাও দামি ঘরের ভিতর বন্ধ করে রাখা হয়। সেই এলাকার এক বিশাল কোঠিতে থাকত প্রিয়া গুপ্তা। বয়স তারও ২০ বছর ছিল, কিন্তু তার পৃথিবী যেন ঠিক সেখানেই থেমে গিয়েছিল, যেখানে তার হুইল চেয়ার স্থির হয়ে থাকত। গত ৫ বছর ধরে তার প্রতিটি দিন একই ছকে বাঁধা কাটত। সকালে জানালা দিয়ে বাইরের দিকে তাকানো, দুপুরে বইয়ের পাতা উল্টানো, আর সন্ধে নামতেই আবার সেই নীরবতায় ডুবে যাওয়া। ঘরে সব ধরনের সুবিধা ছিল, একের পর এক সম্পদ ছিল, কিন্তু চোখে সেই উজ্জ্বলতা ছিল না যা কোনো ২০ বছরের মেয়ের মধ্যে থাকা উচিত। বাইরে থেকে ভেসে আসা শিশুদের হাসি তাকে খোঁচা দিত, যেন কেউ তাকে মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবী এগিয়ে চলেছে আর সে সেখানেই আটকে আছে। তার বাবা অমিত গুপ্তা দিনে শত শত মানুষের সঙ্গে দেখা করতেন। বড় বড় সিদ্ধান্ত নিতেন আর টাকার ভাষায় কথা বলতেন। কিন্তু রাতে যখন তিনি প্রিয়ার ঘরের বাইরে দাঁড়াতেন, তখন তার কাছে কোনো শব্দ থাকত না। প্রিয়া কোনো অভিযোগ করত না, কোনো প্রশ্ন করত না। আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি ভয় দেখাত। তার মনে হতো যেন তার মেয়ে ভিতরে ভিতরে হার মেনে নিয়েছে। সেই দিন দুপুরে রোহন প্রথমবার সেই রাস্তায় বসেছিল। সে ভেবেছিল যে ধনী এলাকা, হয়তো জুতোগুলো ভালো হবে, হয়তো আজ কিছু বেশি পয়সা জুটবে। তাকে জানা ছিল না যে এই এলাকা সংবেদনশীল বলে পরিচিত। কিছুক্ষণের মধ্যেই গার্ডের কড়া কণ্ঠস্বর ভেসে এলো, এখান থেকে সরে যাও, এই জায়গা তোমার জন্য নয়। রোহন কোনো তর্ক করল না। সে তার ছোট বাক্সটা তুলে নিল আর ঘুরে দাঁড়াল। এমন কথার সঙ্গে তার অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু যখন সে হাঁটতে শুরু করল,
গেটের ভিতরে একটা চাঞ্চল্য দেখা গেল। হয়তো কেউ হুইল চেয়ারটাকে কিছুক্ষণের জন্য হাওয়া খাওয়াতে বাইরে এনেছিল। গেটটা পুরোপুরি বন্ধ হয়নি। সেই আধখোলা গেট দিয়ে রোহনের চোখ ভিতরে পড়ে গেল। সাদা পাথরের পথের ওপর এক মেয়ে বসেছিল, হুইল চেয়ারে সোজা হয়ে বসা, কিন্তু দৃষ্টি কোথাও অনেক দূরে আটকে আছে। রোহনের পা নিজে থেকেই থেমে গেল। প্রিয়া তাকে দেখে ফেলল। প্রথমবার কেউ তাকে এমনভাবে দেখেছিল যেন সে কোনো বোঝা নয়, বরং একজন সাধারণ মানুষ। না দয়া ছিল, না করুণা, শুধু এক অদ্ভুত ধরনের বোঝাপড়া। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। দুটো আলাদা পৃথিবী, দুটো আলাদা পরিস্থিতি, কিন্তু সেই নীরবতার মধ্যে একই প্রশ্ন ভাসছিল, আমি কি সত্যিই একা? প্রিয়ার আঙুল হুইল চেয়ারের হ্যান্ডেলে শক্ত হয়ে গেল। রোহন দৃষ্টি নামিয়ে নিল, যেন সেখানে দাঁড়িয়ে থাকার কোনো অধিকার তার নেই। ঠিক তখনই গার্ডের কণ্ঠস্বর আবার ভেসে এলো, আর রোহন এগিয়ে চলে গেল। কিন্তু সেই এক ঝলক দৃষ্টি, সেই কয়েক সেকেন্ডের নীরবতা দুজনের ভিতরে কিছু একটা রেখে দিয়েছিল। সেই সন্ধ্যায় প্রিয়া প্রথমবার জানালা বন্ধ করল না, আর রোহন প্রথমবার সেই রাস্তাটার দিকে পিছন ফিরে তাকাল। দুজনেরই তখনও জানা ছিল না যে এটা শুধু একটা দৃষ্টি নয়, বরং দুটো জীবনের সংঘর্ষের আগের নীরবতা ছিল। মুম্বাইয়ের সেই দুপুর হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল। শীতল বাতাস সত্ত্বেও রোহনের কপালে ঘাম জমে গিয়েছিল। সে সেই রাস্তা থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু তার পা নিজে থেকেই ধীর হয়ে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পিছন দিকে টেনে ধরছিল। গার্ডের কড়া কণ্ঠস্বর এখনও তার কানে বাজছিল, আর চোখের সামনে সেই মুখটা ভাসছিল যে হুইল চেয়ারে বসে তাকে বিনা দয়ায়, বিনা প্রশ্নে দেখেছিল। রোহন অনেকবার নিজেকে বোঝালো যে এটা তার বিষয় নয়, তাকে নিজের কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু সেই দিন তার মন তার কথা শোনেনি। সেই রাত রোহনের কাছে অনেক লম্বা মনে হয়েছিল। বাসস্ট্যান্ডের বেঞ্চে শুয়ে তার চোখ বন্ধ হচ্ছিল না, শীত শরীরের ভিতর ঢুকে গিয়েছিল। কিন্তু তার চেয়েও বেশি ঠান্ডা অনুভূতি দিয়েছিল সেই চিন্তাটা যে যদি সে চুপ করে থাকে তাহলে হয়তো কারো অন্যের আশাও চিরকালের জন্য চুপ হয়ে যাবে। সকাল হওয়ার আগেই সে উঠে পড়ল। সে কোনো সিদ্ধান্ত নেয়নি, শুধু এইটুকু জানত যে তাকে আবার সেই জায়গায় যেতেই হবে, চাই অপমান হোক, চাই হাসি ওড়ানো হোক। কিন্তু যদি সে আজ না বলে, তাহলে নিজের সঙ্গে চোখাচোখি করতে পারবে না। দুপুরের মধ্যেই সে আবার বান্দ্রার সেই রাস্তায় দাঁড়িয়ে গেল। গার্ড তাকে চিনে ফেলেছিল, আর কণ্ঠস্বরে বিরক্তি স্পষ্ট ছিল। আবার এখানে কেন এসেছ? রোহন প্রথমবার পুরোপুরি চোখ তুলে বলল যে তাকে মাত্র 5 মিনিট সময় চাই। গার্ড হেসে উঠল, 5 মিনিটে কি বদলাবে? ঠিক সেই সময় গেটের ভিতর থেকে হুইল চেয়ারের ধীর আওয়াজ ভেসে এলো। প্রিয়াকে বাইরে নিয়ে আসা হচ্ছিল। রোহন এক পা এগিয়ে গেল, আর সেই কথাগুলো বলে দিল যা তার ভিতর সারা রাত ধরে পাক খাচ্ছিল। সে বলল যে সে তাকে চলতে শেখাতে পারে। কয়েক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল, বাতাস, শব্দ, হাসি। গার্ড তাকে এমনভাবে দেখল যেন সে কোনো অদ্ভুত রসিকতা করেছে। পাশে দাঁড়ানো লোকেরা হাসতে শুরু করল। কেউ বলল যে ডাক্তাররা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন, আর এই ছেলে কি করবে? কিন্তু রোহনের দৃষ্টি আর কারো দিকে ছিল না। সে শুধু প্রিয়ার দিকেই তাকিয়েছিল। প্রিয়ার মুখে না হাসি ছিল, না ভয়, শুধু একটা প্রশ্ন ছিল যা শব্দ হয়ে বেরোতে পারছিল না। তখন অমিত গুপ্তা বাইরে বেরিয়ে এলেন, সাদা পোশাক, সোজা চলাফেরা আর চোখে ক্লান্তি। তিনি সবাইকে চুপ করার ইশারা করলেন আর রোহানকে জিজ্ঞাসা করলেন যে সে কে। রোহান বলল যে সে কেউ নয়, শুধু জুতো পালিশের কাজ করে। অমিতের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল, যাতে বিশ্বাস নয় বরং খোঁচা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে সে তাদের মেয়ে সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারে। রোহান দৃষ্টি নামিয়ে নিল, তারপর ধীরে ধীরে বলল যে কারণ সে ভয়কে চেনে। লোকেরা আবার হাসতে লাগল। কেউ বলল যে যন্ত্রণা চেনা থেকে চিকিৎসা হয় না। তখন প্রিয়ার কণ্ঠস্বর ভেসে এলো, খুব ধীরে কিন্তু স্পষ্ট। সে শুধু এতটুকু বলল যে বাবা, তাকে একটা সুযোগ দিয়ে দাও। অমিত চমকে উঠলেন। 5 বছরে প্রিয়া কারোর জন্য এভাবে কখনো বলেনি। তিনি মেয়ের চোখের দিকে তাকালেন, সেখানে ভয়ও ছিল, কিন্তু তার নিচে একটা কাঁসাও ছিল যা তিনি অনেক দিন দেখেননি। তিনি মনে মনে ভাবলেন যে তিনি সবকিছু চেষ্টা করে দেখেছেন, আর যদি 5 মিনিটে কিছু না বদলায় তাহলে ক্ষতিও কিছু হবে না। গভীর শ্বাস নিয়ে তিনি বললেন যে তাকে শুধু 5 মিনিট সময় দেওয়া হবে। রোহান হুইলচেয়ারের কাছে গেল। সে কাউকে ছুঁয়ে দেখল না, কোনো ওষুধ বের করল না। সে শুধু প্রিয়াকে বলল যে আজ তাকে চলার চেষ্টা করতে হবে না, শুধু দাঁড়ানোর ভয়ের সঙ্গে লড়াই করতে হবে। প্রিয়ার হাত কাঁপছিল। সে যেই মাত্র ওজন পায়ের উপর দিল, সে পড়ে গেল। গার্ড এগিয়ে এলো, কিন্তু অমিত হাত তুলে থামিয়ে দিলেন। রোহান শান্ত কণ্ঠে বলল যে পড়ে যাওয়া হার নয়। দ্বিতীয়বার প্রিয়া নিজেকে সামলে নিল। শ্বাস দ্রুত চলছিল, শরীর কাঁপছিল। তৃতীয় চেষ্টায় সে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে রইল, শুধু কয়েক সেকেন্ড। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই অমিতের সমস্ত চিন্তাধারা নড়ে উঠল। গার্ড নীরব হয়ে গেল। কারো হাত থেকে ওয়াকিটকি পড়ে গেল। সেই মুহূর্তে রোহনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার শরীর জবাব দিয়ে দিল, আর সে সেখানেই বসে পড়ল। কেউ পানি এনে দিল, কেউ তার নাম ধরে ডাকল, কিন্তু রোহন অজ্ঞান হয়ে গিয়েছিল।
আর সেই এক মুহূর্তে যেখানে প্রিয়া দাঁড়িয়েছিল সেখানে শুধু তার পায়ের নয় বরং 3টি জীবনের দিশা বদলে গিয়েছিল। রোহনের জ্ঞান ফিরল। তখন সবার আগে তাকে শীতের অনুভূতি হল না, বরং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। চোখ খুলতেই সে ওপরে সাদা ছাদ দেখল, আর কয়েক মুহূর্তে তার মাথায় ঢুকল না যে সে কোথায়। এটা ফুটপাতও নয়, বাসস্ট্যান্ডের বেঞ্চও নয়। আশপাশে মৃদু শব্দ ছিল, কারো পায়ের আওয়াজ আর ডাক্তারের শান্ত কণ্ঠস্বর, যা বলছিল যে এখন আর কোনো বিপদ নেই। ক্লান্তি, শীত আর দীর্ঘদিনের জমে থাকা দুর্বলতা একসঙ্গে উঠে এসেছিল। এই কারণেই তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। রোহন স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু তার মনে শুধু একটাই প্রশ্ন ছিল। সে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল যে প্রিয়া কেমন আছে। এই প্রশ্নের উত্তর ডাক্তার দিল না, কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে অমিত গুপ্তা সেটা শুনে নিলেন। তিনি ভিতরে এলেন। এবার তার মুখে সেই কড়া ভাব ছিল না যা আগে ছিল। তিনি ডাক্তারকে ইশারায় বাইরে পাঠিয়ে দিলেন। ঘরের ভিতর কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অমিত রোহনকে জিজ্ঞাসা করলেন যে সে এসব কি করে করল। রোহন দৃষ্টি নামিয়ে নিল আর বলল যে সে বিশেষ কিছু করেনি, শুধু সেই কথাগুলোই আবার বলেছে যা সে জীবন থেকে শিখেছে। যখন মানুষের কাছে কোনো অবলম্বন থাকে না, তখন সে পড়ে যাবার পর নিজে উঠতে শিখে যায়। অমিত কয়েক মুহূর্ত তাকে দেখতে রইলেন, যেন এই উত্তরের পিছনে লুকিয়ে থাকা সত্যিটাকে বোঝার চেষ্টা করছেন। ঠিক সেই সময় বাইরে থেকে হুইলচেয়ারের ধীর আওয়াজ ভেসে এলো। প্রিয়া দরজায় দাঁড়িয়েছিল। সে ঘরের ভিতরে ঢোকেনি, শুধু সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ রোহনের উপর স্থির হয়েছিল, এটা দেখার জন্য যে সে সত্যিই ঠিক আছে কিনা। অমিত মেয়ের দিকে তাকালেন। তিনি অনুভব করলেন যে তার চোখে ভয়ের চেয়ে জেদ বেশি। প্রিয়া খুব ধীর কণ্ঠে বলল যে সে আবার চেষ্টা করতে চায়। এটা শুনতেই অমিতের ভিতরে কিছু একটা নড়ে উঠল। এত বছরে প্রিয়া কখনো এভাবে কিছু চায়নি। তার মনে একটা ভয়ও ছিল যে যদি এই আশা মিথ্যে হয়, তাহলেও তিনি ভাবলেন যে তিনি সবকিছু চেষ্টা করে দেখেছেন, আর এখন হারানোর আর কিছু বাকি নেই। সেই মুহূর্তে অমিত একটা সিদ্ধান্ত নিলেন। তিনি নিরাপত্তা প্রধানকে ডেকে বললেন যে এই বাড়িতে আগে থেকে লাগানো ক্যামেরার রেকর্ডিং নিয়মিত দেখা হবে। তার কারো ওপর সন্দেহ ছিল না, কিন্তু তিনি সত্যিটা জানতে চাইতেন। রোহনকে এর খবর ছিল না। পরের কয়েকদিন সে প্রত্যেক সকালে ঠিক সময় আসতে লাগল। না কোনো দেরি, না কোনো অজুহাত। সে প্রিয়ার সঙ্গে কম কথা বলত, কিন্তু তার প্রত্যেক পদক্ষেপ স্পষ্ট ছিল। প্রথমে শ্বাসের উপর মনোযোগ, তারপর ভারসাম্য, তারপর কয়েক সেকেন্ডের বিশ্বাস। প্রিয়া অনেকবার পড়ে যেত, অনেকবার কাঁদত, কিন্তু এখন সে চুপ করে থাকত না। সে রাগ করত, প্রশ্ন করত, আর প্রত্যেক পড়ে যাওয়ার পর নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করত। অমিত দূর থেকে সবকিছু দেখতে থাকতেন। এক রাতে যখন বাড়ি পুরোপুরি নীরব হয়ে গিয়েছিল, অমিত নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিং দেখলেন। স্ক্রিনে রোহন দেখা গেল যে অনেকক্ষণ বাড়ির বাইরে বসে নিজের পা টিপে ধরছে। তার মুখে যন্ত্রণা স্পষ্ট ছিল, কিন্তু সে কোনো আওয়াজ করছিল না। সে শুধু দাঁত কামড়ে বসেছিল, যেন যন্ত্রণাকে অভ্যেসে পরিণত করে ফেলেছে। অমিত ভিডিও থামিয়ে দিলেন। সেই মুহূর্তে তার মনে হলো যে ছেলে তাদের মেয়েকে দাঁড় করানোর চেষ্টা করছে, সে নিজেও পুরোপুরি সুস্থ নয়। পরের সকালে অমিত রোহনকে ডাকলেন। এবার প্রশ্নগুলো কড়া ছিল না, বরং ভারী ছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে সে নিজে সুস্থ নয়, তবু এসব কেন করছে। রোহন প্রথমবার দৃষ্টি নামাল না। সে সোজাসুজি বলল যে কারণ যখন সে পড়ে যেত, তখন তাকে উঠিয়ে দেওয়ার কেউ ছিল না। ঘরে নীরবতা নেমে এলো। অমিত কিছু বললেন না, কিন্তু তার ভিতরে অনেক কিছু বদলে গিয়েছিল। তার মনে হলো যে রোহন কোনো অলৌকিক কিছু বিক্রি করছে না। সে শুধু নিজের লড়াইটাকে অন্য কাউকে লড়তে শেখাচ্ছে। আর সেই নীরবতার মধ্যে সন্দেহ ধীরে ধীরে সম্মানে পরিণত হতে লাগল। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগল, আর বান্দ্রা সেই কোঠিতে সকালের অর্থ বদলে যেতে লাগল। আগে যেখানে সকাল মানে ওষুধের আওয়াজ আর হুইলচেয়ারের চাকার শব্দ হতো, এখন সেখানে গভীর শ্বাসের আওয়াজ, মেঝেতে পড়া পায়ের কম্পন, আর পড়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা শোনা যেতে লাগল। রোহন প্রত্যেক দিন ঠিক সময়ে আসত, না দেরি করত, না কারো সঙ্গে কিছু বলতো। তার পোশাক সাধারণ ছিল, চলাফেরায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে একটা স্থিরতা ছিল। প্রিয়া এখন সময় দেখতে শুরু করেছিল। যেই মাত্র তাকে রোহানের আসার আওয়াজ পাওয়া যেত, সে নিজেকে তৈরি করে নিত, যেন কোনো দীর্ঘ অপেক্ষার পর কোনো আপনজন আসছে। রোহন কখনো প্রিয়াকে তাড়াহুড়ো করাতো না। সে জানত যে ভয় শরীরে নয়, মনে বাস করে। সে প্রথমে তাকে বসে শ্বাসের উপর মনোযোগ দিতে শেখাত, তারপর চোখ বন্ধ করে দাঁড়ানোর কল্পনা করতে বলত। অনেকবার প্রিয়া বিরক্ত হয়ে যেত, কখনো কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, কখনো চোখে জল এসে যেত। রোহন তখন কিছু বলত না। সে সেখানেই দাঁড়িয়ে থাকত, বিনা কোনো সাহায্যে। তার এই নীরবতা প্রিয়াকে তার ভিতরে লুকিয়ে রাখা সব কথা বাইরে আনার শক্তি দিত। সে তার ক্লান্তি, তার রাগ আর তার ভয়কে শব্দে রূপ দিতে শুরু করেছিল। প্রত্যেকবার বলার পর সে একটু হালকা হয়ে যেত, যেন কোনো বোঝার একটা অংশ মাটিতে নামিয়ে রেখেছে। অমিত সব কিছু দূর থেকে দেখতেন। তার প্রথমবার মনে হল যে তাদের মেয়ের চলার চেয়ে বেশি দরকার ছিল শোনা হওয়ার। সে বছরের পর বছর নিজের ভিতরে অনেক কিছু চেপে রেখেছিল।
রোহন তাকে শুধু পায়ের উপর দাঁড় করাচ্ছিল না, সে তাকে আবার তার কণ্ঠস্বর ফিরিয়ে দিচ্ছিল। এই বোঝাটা তাদের জন্য সহজ ছিল না। তাদের নিজের টাকা, নিজের ব্যস্ততা আর নিজের নীরবতার ভার অনুভব হতে লাগল, যা বছরের পর বছর সেই বাড়িতে জমা হয়ে গিয়েছিল। এক দুপুরে প্রিয়া বিনা সাহায্যে কয়েক পা চলল আর ভারসাম্য হারিয়ে ফেলল। সে মেঝেতে বসে পড়ল। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। চাকর এগিয়ে এলো, কিন্তু রোহান হাত তুলে সবাইকে থামিয়ে দিল। প্রিয়া হাঁপাচ্ছিল, চোখে জল ছিল, কিন্তু সে কাঁদছিল না। সে নিজে তার হাঁটুর উপর হাত রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। সে আবার পড়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর তৃতীয়বার সে নিজেকে উঠিয়ে নিল, কাঁপতে কাঁপতে, টলটলতে, কিন্তু দাঁড়িয়ে। রোহান তালি বাজাল না, শুধু হালকাভাবে মাথা নাড়ল। তাকে একটা ছোট্ট ইশারায় এতটাই বিশ্বাস ছিল যে প্রিয়ার মুখে একটা সত্যিকারের হাসি ফুটে উঠল। সেই দিনের পর প্রিয়ার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি দেখা যেতে লাগল। সে ছোট ছোট বিষয়ে থেমে চিন্তা করতে শুরু করল। কখনো রোহানকে জিজ্ঞাসা করত যে তাকে সবচেয়ে বেশি ভয় কখন লাগত, কখনো এটা যে একাকিত্ব কেমন অনুভূতি। রোহান বেশি কথা বলতো না, কিন্তু যা বলতো সেটা সোজা হৃদয় থেকে বেরিয়ে আসত। সে বলল যে ভয় তখন সবচেয়ে বেশি লাগে যখন মানুষের মনে হয় যে সে একদম একা। এটা শুনে প্রিয়া অনেকক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীর কণ্ঠে বলল যে এখন তাকে আগের মতো একাকিত্ব অনুভব হয় না। অমিত এই কথা শুনলেন। তিনি অনুভব করলেন যে তাদের বাড়িতে এমন একটা সম্পর্ক গড়ে উঠছে যার এখনও কোনো নাম নেই, কিন্তু যার প্রভাব গভীর। তাদের ভয়ও লাগলো আর আরামও। ভয় এই কথার যে তাদের মেয়ে এমন একজন মানুষের কাছে যাচ্ছে যে তাদের পৃথিবী থেকে অনেক আলাদা, আর আরাম এই কথার যে তাদের মেয়ে অবশেষে কারো কাছে যাচ্ছে। এক সন্ধ্যায় অনুশীলন শেষ হবার পর যখন রোহন চলে যাচ্ছিল, প্রিয়া তার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল যে সে কালো আসবে। প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা অস্থিরতা স্পষ্ট ছিল। রোহন কিছু না ভেবে মাথা নেড়ে দিল। সেই ছোট্ট বিশ্বাস প্রিয়াকে এতটাই শান্তি দিল যে সে অনেকক্ষণ সেখানেই বসে রইল। সেই রাতে অমিত অনেক দেরি করে ঘুমাতে পারলেন না। তার প্রথমবার মনে হলো যে বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না, আর সেই বিশ্বাসের ভিত্তিতে কোনো অকথিত সম্পর্কের শিকড় গভীর হয়ে যাচ্ছে। বান্দ্রার সেই কোঠির ভিতর পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু বাইরের পৃথিবী এখনও আগের মতোই ছিল। রোহন প্রত্যেক সকালে আসত, আর সন্ধ্যা নামতেই সেই রাস্তা ধরে ফিরে যেত যেখান থেকে সে এসেছিল। পার্থক্য শুধু এতটুকুই যে এখন তার পদক্ষেপের ওপর দৃষ্টি আটকে যাচ্ছিল। পাড়ার বারান্দা থেকে উঁকি দেওয়া চোখ, গেটে দাঁড়ানো নিরাপত্তা কর্মীদের ফিসফিসানি, আর রাস্তা দেওয়ার সময় হঠাৎ কড়া হয়ে যাওয়া। নীরবতা সবকিছু বলার জন্য যথেষ্ট ছিল যে এক জুতো পালিশওয়ালা ছেলের প্রতিদিন এক বড় বাড়িতে আসা লোকেদের বিরক্ত করতে শুরু করেছিল। রোহন সবকিছু দেখত, বুঝত, কিন্তু কিছু বলতো না। সে জানত যে উত্তর দেওয়ার থেকে কথা কম হয় না। এক সন্ধ্যায় যখন সে ফেরার জন্য গেটের দিকে এগোচ্ছিল, দুই নিরাপত্তা কর্মীর মৃদু কথোপকথন তার কানে পৌঁছে গেল। তারা নাম নিচ্ছিল না, কিন্তু ইশারা তার দিকেই ছিল। বলা হচ্ছিল যে ভালো বাড়ির সম্মান এমন আসা যাওয়া থেকে কলঙ্কিত হয়। রোহান পা থামাল না। সে শুধু নিজের বাক্সের আঁকড়া আরও শক্ত করে ধরল আর এগিয়ে গেল। সেই রাতে তার ঘুম হালকা হয়ে রইল। শীতের চেয়ে তাকে এই চিন্তাটা অস্থির করে তুলেছিল যে কোথাও তার কারণে কারো অন্যের ক্ষতি না হয়। পরের সকালে কোঠির ভিতরেও বাতাস বদলে গিয়েছিল। চাকরদের দৃষ্টি এড়িয়ে যেতে লাগল। রাস্তা আগের মতো খোলা রইল না। অনুশীলন শুরু হবার আগে প্রিয়া সবকিছু অনুভব করে নিল। সে রোহানের দিকে তাকালো, যেন কিছু জিজ্ঞাসা করতে চায়। রোহান অভ্যাসবশত বলে দিল যে কিছু নেই, কিন্তু তার কণ্ঠস্বরে সেই দৃঢ়তা ছিল না যা প্রিয়া এখন চিনতে শুরু করেছিল। অনুশীলনের সময় তার মনোযোগ বারবার ভেঙে যাচ্ছিল। সে পড়ে উঠল, তারপর থমকে গেল, আর হঠাৎ বলে উঠল যে লোকেরা কথা বলে। রোহন শান্ত স্বরে বলল যে লোকেরা সব সময় কথা বলে। কিন্তু প্রিয়া প্রথমবার তার চোখে চোখ রেখে বলল যে তাকে পার্থক্য পড়ে। সে চায় না যে তার কারণে রোহনকে ছোট করা হয়। সেই দুপুরে অমিতের এক পুরনো পরিচিত তাদের সঙ্গে দেখা করতে এলেন। কথাবার্তা সাধারণ ছিল, কিন্তু শেষে কথা সেই এসে থেমে গেল লোকেরা কি বলছে। কেউ হাসতে হাসতে সতর্কতার কথা বলল, কেউ সম্মানের উল্লেখ করল। অমিত কিছু বললেন না, কিন্তু সেই বাক্য তার ভিতরে গেঁথে গেল। তার প্রথমবার এই ভয় লাগল যে বাইরের ফিসফিসানি তাদের মেয়ের সাহসকে আবার ভেঙে দিতে পারে। সন্ধ্যায় অনুশীলনের সময় তিনি দেখলেন যে প্রিয়া সাধারণের চেয়ে বেশি চুপ। সে চেষ্টা করল, কিন্তু মন অন্য কোথাও ছিল। তখন রোহান ধীরে বলল যে যদি তার কারণে অসুবিধা বাড়ছে তাহলে সে কয়েকদিন না আসবে। এটা বলতে বলতে সে প্রিয়ার দিকে তাকালো না। প্রিয়ার মুখ শুকিয়ে গেল। তার কণ্ঠস্বর হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সে স্পষ্ট বলল যে না। সেই এক শব্দে সেই ভয় ছিল যা কাউকে হারানোর আগে জন্ম নেয়। অমিত সব কিছু দেখলেন। তার মনে হলো যে বিষয়টা এখন শুধু সমাজের দৃষ্টির নয়, এটা বিশ্বাসের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি ঠিক করলেন যে তাদের পৃথিবীর কথা থেকে নয়, এটা সত্যতা থেকে ভয় পাওয়া উচিত।
পরের দিন তিনি রোহানকে ডাকলেন আর বিনা ঘুরিয়ে বললেন যে বাইরে প্রশ্ন উঠছে আর রাস্তা সহজ হবে না। তারপর তিনি এটাও বললেন যে যদি রোহান নিজে পিছিয়ে যেতে চায় তাহলে তিনি তাকে আটকাবেন না। রোহান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল যে সে প্রিয়াকে অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে যেতে পারবে না। এটা তার প্রতিশ্রুতি নয়, তার কর্তব্য। সেই দিন প্রিয়া বিনা সাহায্যে আরও কয়েক পা চলে দেখালো। সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না। রোহন কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। প্রথমবার তার মনে হল যে এখন এই পথ শুধু শেখানোর নয়, এটা পূরণ করার পথ হয়ে গেছে। আর সেই বোঝার সঙ্গে গল্পটা এক নতুন মোড়ের দিকে এগোল, যেখানে সবচেয়ে কঠিন লড়াই পায়ের নয়, মানুষের চিন্তাধারার সঙ্গে লড়তে হবে। বান্দ্রার সেই সকাল আলাদা ছিল। বাতাসে একটা অস্থিরতা ছিল, যেন কিছু একটা চাপা পড়ে বাইরে বেরোতে চাইছে। রোহন ঠিক সময় পৌঁছে গেল, কিন্তু গেটেই তাকে থামতে বলা হলো। কণ্ঠস্বরে কড়া ভাব ছিল না, কিন্তু আপন করে নেওয়ার ভাবও ছিল না। তাকে বলা হলো যে আজ অনুশীলন একটু দেরিতে হবে। রোহন মাথা নাড়ল, আর সেখানেই দাঁড়িয়ে রইল। সে কিছু জিজ্ঞাসা করল না। এতদিনে সে বুঝে গিয়েছিল যে কখনো কখনো অপেক্ষাই সবচেয়ে বড় উত্তর হয়। বাড়ির ভিতর বৈঠক চলছিল। অমিত গুপ্তার সামনে কয়েকজন আত্মীয় আর পরিচিত বসেছিল। কথাগুলো সরাসরি বলা হচ্ছিল না, কিন্তু প্রত্যেক বাক্যের ইশারা স্পষ্ট ছিল। বলা হচ্ছিল যে লোকেরা কথা বলছে যে এক বাইরের ছেলের প্রতিদিন আসা যাওয়া ঠিক লাগছে না, যে এমন পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি সহজেই জন্ম নেয়। অমিত চুপ করেছিলেন। তিনি শুনছিলেন। তার মনে পড়ছিল যে কিভাবে বছর আগে তিনিও সমাজের কথাকে সত্যি বলে মেনে নিয়েছিলেন, আর নিজের মেয়ের নীরবতাকে উপেক্ষা করে দিয়েছিলেন। ঠিক সেই সময় প্রিয়া নিজের ঘরে বসে সবকিছু অনুভব করছিল। তাকে কেউ কিছু বলেনি, কিন্তু পরিবেশ বদলের আভাস সে চিনতে পেরেছিল। সে হুইলচেয়ারকে দেয়ালের কাছে রেখে গভীর শ্বাস নিল, আর দরজার সাহায্য নিয়ে নিজেকে সামলে সামলে বাইরে বেরিয়ে এলো। তার পা এখনও টলমল করছিল, কিন্তু সে থামছিল না। যখন সে ড্রয়িং রুমের দরজা পর্যন্ত পৌঁছল, তখন সেখানে থাকা লোকেরা হঠাৎ চুপ হয়ে গেল। কারও আশা ছিল না যে প্রিয়া এভাবে আসবে। প্রিয়া দেয়ালের সাহায্য নিল আর সামলে দাঁড়ানো লোকদের দিকে তাকাল। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু স্পষ্ট। সে বলল যে যদি আজ রোহন না থাকে তাহলে সেও অনুশীলন করবে না। সে এটা বলেনি যে তাকে রোহনের দরকার। সে শুধু এতটুকু বলল যে যে তাকে দাঁড় করাতে শেখাচ্ছে তাকে দূরে সরিয়ে রাখা ঠিক নয়। ঘরে নীরবতা নেমে এলো। কয়েকজন দৃষ্টি নামিয়ে নিল। কয়েকজনের প্রথমবার মনে হলো যে এই মেয়ে এখন শুধু অসুস্থ নয়, সে সিদ্ধান্ত নেওয়া শিখছে। অমিত উঠে দাঁড়ালেন। তিনি বিনা উঁচু কণ্ঠে বললেন যে এই বাড়ি তাদের মেয়ের, আর যে তার সাহসকে মজবুত করে সে এখানে আসার অধিকার রাখে। তিনি স্পষ্ট শব্দে বললেন যে যদি কারো এতে অসুবিধা হয় তাহলে সেই অসুবিধা তাদের, প্রিয়ার নয়। কোনো উত্তর এলো না। বৈঠক সেখানেই শেষ হয়ে গেল। গেটে দাঁড়ানো রোহনকে ভিতরে ডাকা হলো। সে ইতস্তত করে এলো। সে প্রিয়াকে দেখল যে দেয়ালের সাহায্যে দাঁড়িয়ে। তার চোখে জল এসে গেল, কিন্তু সে দৃষ্টি নামিয়ে নিল। অনুশীলন শুরু হলো। প্রিয়া আরও কয়েক পা চলার চেষ্টা করল। সে থামল, সামলে নিল, আর আবার এগিয়ে গেল। এবার সে পড়ল না। রোহান পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু সে হাত বাড়াল না। তাকে জানা ছিল যে আজ প্রিয়ার সাহায্যের চেয়ে বেশি দরকার বিশ্বাসের। অনুশীলন শেষ হওয়ার পর দুজন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতায় অনেক কিছু ছিল, কৃতজ্ঞতা, সম্মান, আর এমন একটা সম্পর্ক যাকে এখনও নাম দেওয়া হয়নি। অমিত দূর থেকে সবকিছু দেখছিলেন। তার মনে হয়ে গিয়েছিল যে আজ তিনি শুধু সমাজের চাপের মুখোমুখি হননি, বরং নিজের মেয়েকে নিজের জন্য দাঁড়ানো শিখিয়েছেন। সেই দিনের পর কথা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু তাদের প্রভাব কমে গিয়েছিল। কারণ যখন মানুষ একবার নিজের ভয়ের সামনে দাঁড়িয়ে যায়, তখন ফিসফিসানি নিজে থেকেই ছোট হয়ে যায়। গল্পটা এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে প্রশ্ন এটা নয় যে প্রিয়া চলবে কিনা, বরং এটা ছিল যে সে কার সঙ্গে চলবে। সেই দিনের পর বান্দ্রার সেই কুঠিতে এক আলাদা ধরনের নীরবতা ছড়িয়ে পড়েছিল। এই নীরবতা ভয়ের নয়, বরং সেই শান্তির যা কোনো ঝড় পেরিয়ে যাওয়ার পর আসে। প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি স্থির হয়ে চলতে শুরু করেছিল, আর রোহানের উপস্থিতি বাড়ির জন্য আর কোনো প্রশ্ন থাকল না। তবুও রোহানের ভিতর একটা বোঝা ছিল, একটা চাপা কথা, আর রোহানের ভিতর একটা বোঝা ছিল যা হালকা হওয়ার বদলে দিন দিন ভারী হয়ে উঠছিল। কয়েকটা কথা ছিল যা এখনও বলা হয়নি, আর হয়তো এখন সেগুলো বলা জরুরি হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় যখন অনুশীলন শেষ হয়ে গিয়েছিল আর আকাশে হালকা শীত নেমে এসেছিল, প্রিয়া রোহানকে বলল যে সে কিছুক্ষণ বসে যাক। তারা বাগানের এক কোণে মুখোমুখি বসে পড়ল। চারিদিকে শান্তি ছিল। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। তারপর প্রিয়া খুব সাধারণ সুরে জিজ্ঞাসা করল যে সে এত শান্ত কিভাবে থাকে।
এত সব সহ্য করে ভেঙে পড়ে না কেন? এই প্রশ্নটা জিজ্ঞাসার চেয়ে বিশ্বাসে ভরা ছিল। রোহন উত্তর দেওয়ার আগে লম্বা শ্বাস নিল। সে বলল যে এই শান্তি হঠাৎ করে আসেনি। সে বলল যে ছোটবেলায় এক দুর্ঘটনার পর সে অনেকদিন ঠিকমতো চলতে পারেনি। চিকিৎসা সীমিত ছিল, আর বিশ্বাস তার চেয়েও কম। সে অন্যদের চলতে দেখত, আর চুপচাপ নিজেকে দেওয়ালের সাহায্যে দাঁড় করানোর চেষ্টা করত। অনেকবার পড়ে গিয়েছে, অনেকবার কেঁদেছে, কিন্তু একটা কণ্ঠস্বর ছিল যা প্রত্যেকবার তাকে আবার দাঁড়ানোর কথা বলত, তার মায়ের। সে বেশি বোঝাত না, শুধু এটুকু বলতো যে যদি আজ না হয় তাহলে কাল তুমি নিজে দাঁড়াবে। রোহনের কণ্ঠস্বর এখানে এসে কিছুটা ভারী হয়ে গেল, কিন্তু সে থামল না। সে বলল যে তার মা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। সেই দিনের পর তাকে বোঝা গিয়েছিল যে যদি সে নিজেকে না সামলায় তাহলে কেউ আসবে না। সেই দিন সে আশা কমিয়ে ধৈর্য বাড়িয়ে রাখতে শিখে গিয়েছিল। সে জুতো তাই পালিশ করত না যে এটা তার স্বপ্ন, কারণ এই কাজ তাকে প্রত্যেক দিন মনে করিয়ে দিত যে সে মাটির সঙ্গে যুক্ত, আর মাটির সঙ্গে যুক্ত মানুষ পড়েও সামলে নিতে পারে। প্রিয়া বিনা বাধায় শুনতে থাকল। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তাতে করুণা ছিল না, তাতে বোঝাপড়া ছিল। তার প্রথমবার মনে হল যে রোহন তাকে শুধু চলতে শেখাচ্ছে না, বরং সে তাকে সেই শক্তি দিচ্ছে যা সে নিজে অনেক আগে শিখে নিয়েছিল। সে খুব ধীর কণ্ঠে বলল যে হয়তো এই কারণেই সে তার সঙ্গে নিরাপদ বোধ করে। রোহন কিছু বলল না, সে শুধু মাথা নামিয়ে নিল। সে একটা অঙ্গভঙ্গিতে স্বীকার ছিল, সম্মান ছিল, আর এমন একটা সম্পর্ক ছিল যা এখন শব্দের সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিছুটা দূরে অমিত সবকিছু দেখছিলেন। তিনি ইচ্ছে করেই নিজের উপস্থিতি জানান দেননি। তার মনে হল যে কিছু সত্য এমন হয় যা চুপচাপ বুঝে নেওয়াই ভালো। সেই মুহূর্তে তিনি এটা মেনে নিলেন যে তাদের মেয়ে যে পথে চলছে সেটা শুধু পায়ের নয়, বরং আত্মসম্মানের পথ। সেই সন্ধ্যার পর কথা বদলায়নি, গভীর হয়ে গিয়েছিল। রোহনের অতীত এখন আর বোঝা থাকল না, সেটা তার পরিচয় হয়ে গিয়েছিল। আর প্রিয়ার জন্য এটা জানা জরুরি ছিল যে যে মানুষের সঙ্গে সে এগোতে চায় সে দাঁড়ানো কোন দামে শিখেছে। গল্পটা এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে যন্ত্রণা শুধু স্মৃতি হয়ে থাকে না, বরং শক্তি হয়ে সামনের পথ দেখায়। সেই সন্ধ্যায় প্রিয়ার ভিতরে একটা স্পষ্টতা ছিল, যেন অনেক দিন ধরে ছড়িয়ে থাকা কথাগুলো এখন এক জায়গায় এসে থেমে গেছে। সে চলছিল বিনা তাড়াহুড়োয়, নিজের পদক্ষেপের ওপর বিশ্বাস রেখে। রোহন তার পাশে ছিল, কিন্তু আগের মতো শুধু শেঠানো নয়, বরং এমন এক উপস্থিতি যার কারণে তার নিজের ওপর বিশ্বাস ফিরে আসছিল। অনুশীলন শেষ হলো, তখন রোহন চলে যাচ্ছিল, আর সেই মুহূর্তে প্রিয়া তাকে থামতে বলল। তার কণ্ঠস্বরে উদ্বেগ ছিল, কিন্তু সে পিছিয়ে যায়নি। সে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। পুরোপুরি স্থির ছিল না, কিন্তু পড়ছিল না। সে রোহনকে ইশারায় বলল যে সে এগোবে না, কারণ এই মুহূর্তটা তাকে নিজে দাঁড়িয়ে পূর্ণ করতে হবে। প্রিয়া বলল যে যখন সে চলতে পারত না তখন তার মনে হতো যে তার জীবনও সেখানেই থেমে গেছে। সে কারো সঙ্গে কিছু বলতে ভয় পেত, কারণ তার মনে হতো যে সে বোঝা হয়ে যাবে। রোহন আসার পরেই ভয় ধীরে ধীরে কমে গিয়েছিল। সে বলল যে রোহন তাকে শুধু চলতে শেখায়নি, বরং নিজেকে ছোট না ভাবতে শিখিয়েছে। তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে স্পষ্ট শব্দে বলল যে সে রোহনের সঙ্গে নিরাপদ বোধ করে। এটা কোনো হঠাৎ বেরিয়ে আসা আবেগ নয়, বরং একটা সত্য যা এখন আর ভিতরে থাকতে পারছিল না। সে বলল যে সে জানে না সামনে কি হবে, সমাজ কি ভাববে, বা পরিস্থিতি কোন মোড়ে নিয়ে যাবে, কিন্তু এতটুকু জানে যে রোহন ছাড়া তার এই নতুন যাত্রা অসম্পূর্ণ লাগবে। রোহন কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে দৃষ্টি নামিয়ে নিল। তার ভিতরে অনেক কিছু একসঙ্গে উঠে আসছিল, নিজের সীমা, নিজের অতীত, আর সেই দূরত্ব যা সে সবসময় নিজের আর পৃথিবীর মাঝে রেখে দিয়েছিল। সে ধীর কণ্ঠে বলল যে সে একজন সাধারণ মানুষ, তার পৃথিবী ছোট, আর তার পকেট প্রায়শই খালি থাকে। সে প্রিয়াকে কোনো সমস্যায় ফেলতে চায় না। তার শব্দে ভয় ছিল, কিন্তু পিছিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না। সে সত্যি বলছিল, বিনা কোনো প্রতিশ্রুতির। প্রিয়া তার কথা শেষ হতে দিল। তারপর সে একটা ছোট পা এগিয়ে গেল। সে টলল, কিন্তু সামলে নিল। সে বলল যে তাকে কোনো বড় প্রতিশ্রুতির দরকার নেই। তাকে শুধু এতটুকু দরকার যে রোহন তার সঙ্গে সৎ থাকবে যেমন এতদিন ছিল। সে বলল যে সে এখন দুর্বল নয়, আর কারো বোঝাও হতে চায় না। সে শুধু সঙ্গে চলতে চায় সমান সমানভাবে। রোহন প্রথমবার তার চোখে সোজা তাকাল। সেখানে কোনো করুণা ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না। সেখানে সম্মান ছিল, আর একটা শান্ত দৃঢ়তা ছিল। সে মাথা নাড়ল, কোনো বড় বাক্য বলল না, কিন্তু সেই এক স্বীকৃতিতে অনেক কিছু ছিল: সঙ্গ, বিশ্বাস আর দায়িত্ব। কিছুটা দূরে অমিত সবকিছু দেখছিলেন।
তিনি কিছু বললেন না, কিছু আটকালেন না। তিনি শুধু এটা দেখলেন যে তাদের মেয়ে নিজের পায়ের ওপর নয়, নিজের সিদ্ধান্তের উপরও দাঁড়িয়ে। সেই মুহূর্তে তার মনে হল যে ভালোবাসা সব সময় সাহায্য চায় না, কখনো কখনো সে মানুষকে আরও শক্তিশালী করে দেয়। সেই সন্ধে কোনো ঘোষণার সঙ্গে শেষ হল না, কোনো শোরগোল হল না, কিন্তু সেই নীরবতায় দুটো জীবন একে অপরের সঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছিল। গল্পটা এখন তার শেষ পর্যায়ের দিকে এগোচ্ছিল, যেখানে প্রশ্ন এটা নয় যে প্রিয়া চলবে কিনা, বরং এটা ছিল যে সে সামনের জীবন কার সঙ্গে আর কোন বোঝাপড়ার সঙ্গে চলবে। সেই রাতে কুঠিতে অনেকক্ষণ আলো জ্বলতে থাকল। অমিত জানালার কাছে দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে রইলেন, যেখানে প্রিয়া এখন বিনা কোনো সাহায্যে দাঁড়িয়ে। সে বাতাসে নিচের চুল সামলাচ্ছিল, আর তার পদক্ষেপে একটা স্থিরতা ছিল যা শুধু চলতে পারা থেকে আসে না, বরং নিজের উপর বিশ্বাস ফিরে আসা থেকে আসে। অমিতের প্রথমবার স্পষ্ট মনে হলো যে তারা বছরের পর বছর নিরাপত্তার নামে নিজের মেয়েকে নীরবতায় বন্দী করে রেখেছিলেন। আজ তার মনে হলো যে মানুষকে বাঁচানোর সবচেয়ে সঠিক উপায়ে তাকে বিশ্বাস দেওয়া, কারণ বিশ্বাস দেয়াল তৈরি করে না, রাস্তা তৈরি করে। পরের সকালে তিনি রোহনকে ডাকলেন। কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, না উঁচু চেয়ার আর না কোনো দেখানো। দুজন মানুষ মুখোমুখি বসেছিলেন। অমিত শান্তভাবে বললেন যে তিনি রোহনকে আসতে যেতে শিখতে আর পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেছেন। তিনি বললেন যে সমাজের কথা তিনিও শোনেন, কিন্তু এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের মেয়ের সাহস কারো ফিসফিসানি থেকে ছোট হবে না। তারপর তিনি স্পষ্ট শব্দে বললেন যে রোহনের এই বাড়িতে আসা এখন কোনো উপকার বা অস্থায়ী অনুমতির ওপর থাকবে না। যদি সে প্রিয়ার সঙ্গে সততার সঙ্গে এগোতে চায় তাহলে এই পথ খোলা। রোহন কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে মাথা নামিয়ে নিল। প্রথমবার তার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি আরও একটু শক্ত হয়ে গেছে। অমিত এগিয়ে বললেন যে পরিশ্রম কাউকে ছোট করে না, কিন্তু দিক নির্দেশনা ছাড়া পরিশ্রম পথ হারায়। তিনি রোহনের পড়াশোনার ব্যবস্থা করার কথা বললেন, যাতে যা কিছু সে জীবন থেকে শিখেছে তাকে বোঝা আর শব্দ মিলতে পারে। এই কথা কোনো দানের মতো বলা হয়নি, বরং দায়িত্বের মতো রাখা হয়েছিল। রোহন শুধু এতটুকু বলল যে সে পুরো সততার সঙ্গে পরিশ্রম করবে। সময় কেটে যেতে লাগল। প্রিয়া এখন একা চলত, পড়ে গেলে নিজে সামলে নিত। রোহন পড়াশোনা আর কাজ দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করতে শুরু করল। বাড়িতে এখন হুইল চেয়ারের আওয়াজ কমে গিয়েছিল, আর হাসির আওয়াজ বেশি শোনা যেতে লাগল। অমিত সবকিছু দূর থেকে দেখতে থাকলেন, আর তার ভিতরে একটা কথা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল যে আসল সমৃদ্ধি সেটা নয় যা জিনিস কিনতে পারে, বরং সেটা হয় যে একটা ভেঙে পড়া মানুষকে নিজের পায়ের ওপর দাঁড় করিয়ে দেয়। এক সন্ধ্যায় প্রিয়া আর রোহন একসঙ্গে চলছিল। তাদের পদক্ষেপ একই রকম ছিল, না কেউ আগে ছিল না কেউ পিছনে। সেই সমতায় কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু একটা শান্ত বিশ্বাস ছিল। অমিত দূর থেকে এই দৃশ্য দেখে মুখে হাসি ফুটিয়ে দিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন সিদ্ধান্ত ভয় থেকে নয়, বোঝাপড়া থেকে নেওয়া হবে। গল্পটা এখানে শেষ হয় না, কিন্তু এখানে থেমে যায়, কারণ প্রত্যেক গল্পের আসল সমাপ্তি সেখানে হয় যেখানে মানুষ নিজের ভয় থেকে বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্য কোনো উঁচু পদ থেকে নয়, উঁচু হৃদয় থেকে আসে। আর যখন কাউকে বিশ্বাস দেওয়া হয়, তখন সে শুধু চলতে নয়, বরং নিজের জীবনের পথ নিজে বেছে নিতেও শিখে যায়। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনাকে চিন্তা করতে বাধ্য করেছে বা কোনো আপনজনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, তাহলে নিজে কমেন্টে অবশ্যই বলুন যে আপনি এর থেকে কি শিক্ষা পেলেন। এমনই সত্যিকারের আর সংবেদনশীল গল্পের জন্য ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এটাকে সেই মানুষদের সঙ্গে শেয়ার করুন যাদের আজ একটু বিশ্বাসের দরকার। সেই সন্ধ্যার পর সবকিছু বাইরে থেকে সাধারণ লাগত, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু বদলে গিয়েছিল। প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে চলত, কিন্তু তার চোখে এক নতুন ধরনের চিন্তা থাকতে শুরু করেছিল। রোহনও আগের মতো আসা যাওয়া করত, কিন্তু তার চালে সতর্কতা এসে গিয়েছিল, যেন সে প্রত্যেক পা ফেলার আগে চিন্তা করছে। সে বুঝে গিয়েছিল যে যা হয়েছে সেটা এখন শুধু দুজনের মধ্যের বিষয় থাকেনি। এমন বিষয় প্রায়ই দেওয়ালের ভিতর থেমে থাকে না। কয়েকদিনের মধ্যেই ফিসফিসানি আবার ফিরে এলো, এবার আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ। আত্মীয়দের ফোন আসতে লাগলো প্রশ্নের আকারে, পরামর্শের আকারে, আর কখনো কখনো সতর্কতার আকারে। কেউ সরাসরি বিরোধ করত না, কিন্তু প্রত্যেক কথার অর্থ একই ছিল, যে এই সম্পর্ক থেকে বাড়ির ছবি প্রভাবিত হতে পারে। অমিত প্রত্যেক কলের পর কয়েক মুহূর্ত নীরব হয়ে যেতেন। তিনি কারো সঙ্গে তর্ক করেননি, কিন্তু তার ভিতরে চাপ বেড়ে যাচ্ছিল। তিনি জানতেন যে এটা সেই সময় যেখানে চুপ থাকাও একটা সিদ্ধান্ত হয়। ঠিক সেই সময় রোহনকেও এই পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল। কোঠির বাইরে বসার সময় তাকে আগের থেকে আলাদা দৃষ্টি অনুভব হতে লাগল। কিছু দৃষ্টিতে প্রশ্ন ছিল, কিছুতে তিরস্কার, আর কিছুতে অকারণ জিজ্ঞাসা। তার প্রথমবার স্পষ্ট মনে হলো যে এখন সে শুধু একজন সাহায্যকারী থাকেনি, বরং অনেকের দৃষ্টিতে একটা অস্বস্তিকর উপস্থিতি হয়ে গেছে। অনুশীলনের সময় সে সাধারণের চেয়ে কম কথা বলত। প্রিয়া সবকিছু অনুভব করল, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করল না। সে বুঝে গিয়েছিল যে কিছু বোঝা প্রশ্ন থেকে নয়, নীরবতা থেকে হালকা হয়।
এক সন্ধ্যায় অমিত প্রিয়াকে নিজের কাছে ডাকলেন। কথা বলার ধরন শান্ত ছিল, কিন্তু শব্দগুলো ভারী ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে সে বোঝে কি এই পথ সহজ হবে না। তিনি সমাজ, পরিবার আর আসন্ন সময়ের কথা বললেন, বিনা ভয় দেখিয়ে, বিনা হুমকি দিয়ে। প্রিয়া মনোযোগ দিয়ে সব শুনল। যখন অমিত চুপ করলেন, তখন প্রিয়া খুব সংযত স্বরে বলল যে সে এখন শুধু চলতে শিখছে না, বরং নিজের সিদ্ধান্তের সঙ্গে বেঁচে থাকতেও শিখছে। সে বলল যে যদি সে ভয়ের কারণে পিছিয়ে যায়, তাহলে এই পুরো পরিশ্রম অসম্পূর্ণ থেকে যাবে। তার শব্দে জেদ ছিল না, শুধু স্পষ্টতা ছিল। সেই রাতে অমিত অনেক দেরি করে ঘুমাতে পারলেন না। তার সামনে দুটো পথ স্পষ্ট ছিল, একটা যেটাকে সমাজ নিরাপদ বলে, আর অন্যটা যেটাকে হৃদয় সঠিক মনে করে। দুটোর মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অন্যদিকে রোহনও একটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছিল। সে ভেবেছিল যে যদি তার কারণে প্রিয়ার উপর চাপ বাড়ছে, তাহলে তাকে নিজে পিছিয়ে যাওয়াই উচিত। এই চিন্তা কোনো বাধ্যবাধকতা থেকে আসেনি, বরং দায়িত্ববোধ থেকে। পরের দিন যাবার সময় সে প্রিয়াকে বলল যে হয়তো কয়েকদিনের জন্য সে কম আসবে। প্রিয়া তার দিকে তাকালো। তার চোখে প্রশ্ন ছিল না, শুধু যন্ত্রণা ছিল, কিন্তু সে তাকে আটকাল না। সেই রাতে প্রিয়া অনেক দেরি করে জেগে রইল। সে প্রথমবার অনুভব করল যে নিজের পায়ের উপর দাঁড়ানোর পরও মানুষ একা বোধ করতে পারে। কিন্তু সেই একাকিত্বের মধ্যে তাকে এক নতুন শক্তি পাওয়া গেল। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে এবার সে অপেক্ষা করবে না। যদি রোহন পিছিয়ে যাচ্ছে, তাহলে সে এগিয়ে যাবে, নিজের পায়ের ওপর, নিজের সিদ্ধান্তের সঙ্গে। গল্পটা এখন সেই বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে অনুভূতি যথেষ্ট ছিল না। এখন পা ফেলার সময় এসে গিয়েছিল, আর পরের পা এমন হতে যাচ্ছিল যার কল্পনা কেউ করেনি। পরের সকালে বান্দ্রার কোঠিতে এক অদ্ভুত ভারী নীরবতা ছিল। কোনো উঁচু আওয়াজ ছিল না, কিন্তু প্রত্যেক শ্বাসে উত্তেজনা মিশেছিল। অমিত নাশতার টেবিলে বসেছিলেন। খবরের কাগজ সামনে খোলা ছিল, কিন্তু তার চোখ কোথাও অন্যদিকে ঘুরেছিল। গতরাতের দৃশ্য বারবার তার মনে ফিরে আসছিল। ফোন আবার বেজে উঠল। এবার কথা ঘুরিয়ে বলা হয়নি, বলা হলো যে আলোচনা এখন বাড়ির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, যে লোকেরা প্রশ্ন করছে আর প্রশ্নের পিছনে ইশারা লুকিয়ে আছে। অমিত শান্ত হাতে ফোন রেখে দিলেন। তিনি কোনো উত্তর দিলেন না। কিন্তু তার মনে হলো যে এখন নীরবতাও একটা দাম চাইছে। ঠিক সেই সময় প্রিয়া নিজের ঘরে জানালার কাছে দাঁড়িয়ে। নিজের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে রোহন ছিল না। সাধারণত সেই সময়ের মধ্যে পৌঁছে যেত। প্রিয়ার বুঝতে দেরি লাগল না যে রোহনের পিছিয়ে যাওয়া শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। তার ভিতরে ভয় উঠল, কিন্তু সেই ভয় এখন তাকে আটকাচ্ছিল না। সে হুইলচেয়ারকে দেওয়ালের কাছে রেখে গভীর শ্বাস নিল, আর বিনা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ল। যখন সে সিঁড়ি নামছিল, অমিত তাকে দেখলেন। তিনি এক মুহূর্তের জন্য থামলেন, তারপর রাস্তা থেকে সরে গেলেন। হয়তো তিনিও বুঝে গিয়েছিলেন যে এখন আটকানো তাকে আবার দুর্বল করে দেওয়া হবে। গেটের বাইরে রোদ তীব্র ছিল, আর রাস্তা তার নিয়মিত গতিতে চলছিল। মানুষজন আসছিল, যাচ্ছিল। কারো তাড়া ছিল, কারো অবসর। প্রিয়া ধীরে ধীরে পা বাড়াল। প্রত্যেক পা সাবধানে ফেলা হয়েছিল, কিন্তু সে থামল না। কয়েকজনের দৃষ্টি তার উপর আটকে গেল। কেউ তাকে চিনল, কেউ শুধু বিস্ময় নিয়ে দেখল। একটা মৃদু আওয়াজ কোথা থেকে ভেসে এলো যে এই সেই মেয়ে যে আগে হুইল চেয়ারে থাকত। প্রিয়া শুনল, কিন্তু তার চলার গতি বদলাল না। কিছুটা দূরে রোহন বসে নিজের জুতোর বাক্স গুছিয়ে নিচ্ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কয়েকদিনের জন্য এই এলাকা থেকে দূরে থাকবে। তার মনে হয়েছিল যে দূরত্বই সবচেয়ে কম ক্ষতি করার পথ। তখন সে সামনে কারো ছায়া অনুভব করল। সে মাথা তুলল। তখন প্রিয়া তার সামনে দাঁড়িয়ে। তার মুখ ক্লান্ত ছিল, শ্বাস দ্রুত চলছিল, কিন্তু তার চোখে সেই দৃঢ়তা ছিল যা রোহন আগে কখনো এত কাছ থেকে দেখতে পায়নি। আশপাশ কয়েকজন থেমে গেল। কয়েকজন দৃষ্টি ফিরিয়ে নিল, কয়েকজন খোলাখুলি দেখল। পরিবেশে একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল। রোহান ঘাবড়ে গেল। সে ধীর স্বরে বলল যে তাকে এখানে আসা উচিত হয়নি, যে লোকেরা দেখছে। প্রিয়া শান্ত কণ্ঠে উত্তর দিল যে সে চলতে লোকের জন্য শেখেনি। সে বলল যে যদি রোহান পিছিয়ে যায়, তাহলে সেও চুপচাপ পিছিয়ে যাবে না। সে লুকিয়ে চলবে না, আর না কারো ভয়। তার শব্দে রাগ ছিল না, শুধু স্পষ্ট সত্যতা ছিল। রোহানের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। সে ভয় পাচ্ছিল, কিন্তু এই ভয় সমাজের নয়, বরং এই কথার যে কোথাও তার কারণে প্রিয়া আবার ভেঙে না পড়ে। সে বলল যে সে তাকে সমস্যা থেকে বাঁচাতে চায়। প্রিয়া মাথা নাড়ল আর বলল যে সমস্যা থেকে বাঁচিয়ে নয়, সঙ্গে চলে জীবন কাটানো যায়। আশপাশে দাঁড়ানো লোকেরা এখন নীরব ছিল। কাউকে বোঝা যাচ্ছিল না যে এই নীরবতায় কি বলা যায়। তখন অমিত গেটের কাছে এসে থামলেন। তিনি এই দৃশ্য দূর থেকে দেখেছিলেন, নিজের মেয়েকে রাস্তায় নিজের পায়ের উপর দাঁড়িয়ে, আর রোহানকে যে প্রথমবার নিজে থেকে পালাচ্ছে না। তিনি এক পা এগিয়ে এলেন আর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন যে যদি কারো প্রশ্ন থাকে, তাহলে সে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুক। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু তাতে সেই ভার ছিল যা দীর্ঘদিন নীরব থাকার পর আসে। আশপাশে দাঁড়ানো লোকেরা দৃষ্টি নামিয়ে নিল। কেউ কিছু বলল না। সেই মুহূর্তে রোহানের মনে হল
যে তার সামনে দুটো পদ আছে, একটা সহজ যেখানে সে পিছিয়ে যেতে পারে, আর অন্যটা কঠিন যেখানে তাকে যন্ত্রণা সহ্য করে দাঁড়িয়ে থাকতে হবে। গল্পটা এখন সেই বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে একটা সিদ্ধান্ত সবকিছু ভেঙেও দিতে পারে আর বদলেও দিতে পারে। সেই দিনের পর যেন সবকিছু থেমে গিয়েছিল। বাইরের পৃথিবী নিজের কাজে লেগে রইল, কিন্তু কুঠির ভিতর সময় ভারী হয়ে উঠল। রোহন পরের দিন আসলো না, না তার পায়ের আওয়াজ শোনা গেল, না গেটের কাছে তার ছায়া দেখা গেল। প্রিয়া সকালেই নিজে অনুশীলন করল, দুপুর পর্যন্ত অপেক্ষা করল, আর সন্ধে নামতে নামতে বুঝে গেল যে এটা শুধু একদিনের দূরত্ব নয়। রোহন যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা মন থেকে নেওয়া সিদ্ধান্ত ছিল, এমন সিদ্ধান্ত যাতে ফিরে আসার তাড়া নেই। রোহন সেই সকালে খুব আগে বেরিয়ে পড়েছিল। সে নিজের বাক্স তুলে নিয়েছিল আর সেই গলিটা পিছনে ফেলে দিয়েছিল যেখান থেকে তার প্রতিদিনের পথ শুরু হয়। তার মনে হচ্ছিল যে যত তাড়াতাড়ি সে দূরে চলে যাবে তত কম বোঝা প্রিয়ার অংশে আসবে। সে জানত যে প্রিয়া শক্তিশালী, কিন্তু এটাও জানত যে সমাজের দৃষ্টি প্রত্যেক দিন তাকে দুর্বল করার চেষ্টা করবে। সে নিজেকে বলল যে যদি তার সরে যাওয়া প্রিয়ার জন্য পথটা একটু সহজ করে দিতে পারে তাহলে এটাই সঠিক। এই চিন্তা ভয় থেকে নয়, দায়িত্ববোধ থেকে জন্ম নিয়েছিল। কিন্তু সেই দায়িত্ববোধের ভেতরে একটা একাকিত্বও লুকিয়েছিল। কঠিতে প্রিয়া কারো সঙ্গে কিছু জিজ্ঞাসা করল না, সে কাঁদতেও চায়নি। সে সেই কাজ করল যা সে শিখেছিল, নিজেকে সামলানো। সে ধীরে ধীরে চলল, থামল, তারপর সামলে নিল আর এগিয়ে গেল। কিন্তু রাতে যখন বাড়ি নীরব হয়ে গেল, সে অনেকক্ষণ জেগে রইল। প্রথমবার তার স্পষ্ট মনে হল যে নিজের পায়ের ওপর চলা আর একা চলা দুটো আলাদা বিষয়। তার ভিতরে যে খালি ভাব ছিল সেটা শরীরের দুর্বলতা থেকে নয়, বরং সেই মানুষের অনুপস্থিতি থেকে যে প্রত্যেক পদক্ষেপে তার পাশে থাকত। পরের কয়েকদিন পর্যন্ত প্রিয়া একা অনুশীলন করল। সে পড়ে যেত, নিজেকে উঠিয়ে নিত আর আবার চলার চেষ্টা করত। কখনো দেওয়ালের সাহায্য নিত, কখনো চেয়ারের, কিন্তু থামত না। প্রত্যেকবার যখন সে সামলে উঠত তাকে রোহনের কণ্ঠস্বর মনে পড়ত, শান্ত বিশ্বাসে ভরা। এখন সেই কণ্ঠস্বর তার সামনে ছিল না, কিন্তু তার ভিতরে বসে গিয়েছিল। আর এটাই সবচেয়ে কঠিন শিক্ষা ছিল, কারণ সাহায্য বাইরে থেকে নয়, ভিতর থেকে আসছিল। অমিত সবকিছু দেখছিলেন। তিনু প্রথমবার নিজের মেয়েকে এমন সংগ্রাম করতে দেখলেন, বিনা অভিযোগে, বিনা কাউকে দোষারোপ করে। তার মনে হলো যে রোহনের চলে যাওয়া প্রিয়াকে ভাঙছে না, কিন্তু তাকে এমন এক যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যার প্রয়োজন ছিল না। তিনি রোহনকে বোঝার চেষ্টা করলেন, আর প্রথমবার অনুভব করলেন যে কখনো কখনো সঠিক উদ্দেশ্য থেকে নেওয়া সিদ্ধান্ত গভীর ক্ষত রেখে যায়। এক সন্ধ্যায় প্রিয়া সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এখন আর অপেক্ষা করবে না। সে জানত যে রোহন দূরত্ব তার ভালোর জন্য তৈরি করেছে, কিন্তু সে এটাও বুঝে গিয়েছিল যে এই দূরত্ব দুজনকেই চুপচাপ খেয়ে ফেলছে। সে ধীরে ধীরে গেট পর্যন্ত এলো আর বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার পা এখনও সাবধানে উঠছিল, কিন্তু তার উদ্দেশ্য স্পষ্ট ছিল। তাকে জানা ছিল যে তাকে কোথায় যেতে হবে। দূর শহরের এক কোণে রোহন নিজের বাক্সের পাশে বসেছিল। তার হাত কাজে লেগেছিল, কিন্তু মন কোথাও অন্যদিকে ঘুরছিল। তার মনে হয়েছিল যে দূরত্ব তাকে শান্তি দেবে, কিন্তু প্রত্যেক পালিশ করা জুতোতে তাকে প্রিয়ার মুখ দেখা যেত, পড়তে পড়তে, তারপর সামলে উঠতে উঠতে। সেই মুহূর্তে তার মনে হলো যে পিছিয়ে যাওয়া সবসময় দায়িত্ব হয় না, কখনো কখনো সেটা ভয়ও হয়। গল্পটা এখন সেই বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে যন্ত্রণা তার চরমে পৌঁছে গিয়েছিল। দুজন আলাদা আলাদা পথে ছিল। কিন্তু গন্তব্য এখনও একই ছিল, আর পরের পাও এমন হতে যাচ্ছিল যা এই যন্ত্রণাকে হয়তো শেষ করে দেবে বা চিরকালের জন্য বদলে দেবে। সেই সকালে অমিত খুব আগে জেগে উঠেছিলেন। বাড়ি এখনও শান্ত ছিল, কিন্তু তার ভিতরে কোনো অস্থিরতা তাকে ঘুমাতে দিচ্ছিল না। তিনি জানালা থেকে বাইরে তাকালেন, সেই রাস্তা, সেই মানুষ, সেই আওয়াজ, কিন্তু আজ তার সবকিছু আলাদা লাগছিল। বছরের পর বছর তিনি সমাজের মতামতকে একটা ঢালের মতো আঁকড়ে ধরে রেখেছিলেন, এটা ভেবে যে সেটাই তাদের মেয়েকে নিরাপদ রাখবে। কিন্তু এখন তার স্পষ্ট মনে হচ্ছিল যে সেই ঢাল ধীরে ধীরে তার কারাগার হয়ে গিয়েছিল। তার মনে হলো যে যদি আজও তিনি নীরবতা বেছে নেন, তাহলে প্রিয়া নিজের পায়ের ওপর দাঁড়ানো শুধু একটা অসম্পূর্ণ চেষ্টা হয়ে থাকবে। তিনি কাউকে ডেকে কোনো ঘোষণা করলেন না, কোনো মঞ্চ তৈরি করা হয়নি। শুধু দুপুরের সময় যখন বাড়ির বাইরে সাধারণ দিনের মতো কয়েকজন থেমে গিয়েছিল, অমিত বাইরে বেরিয়ে এলেন। না, তার হাতে কাগজ ছিল না, আওয়াজে দেখানো। প্রিয়া তার পাশে দাঁড়িয়ে, সে পুরোপুরি স্থির ছিল না, কিন্তু সে দাঁড়িয়ে নিজের ওপর বিশ্বাস করে। কিছুক্ষণ পর রোহনও সেখানে এসে পৌঁছল। তাকে নিজেরও জানা ছিল না যে সে কেন চলে এসেছে, হয়তো অভ্যাস ছিল, বা হয়তো সেই সম্পর্ক যা ভেঙেও পুরোপুরি আলাদা হয় না। যখন সে অমিতকে দেখল তখন তার পা থেমে গেল। তার মনে হলো যে এখন তাকে ফিরে যাওয়া উচিত। অমিত তার দিকে তাকালেন আর তাকে যাওয়ার ইশারা করলেন না। তিনি আশপাশে দাঁড়ানো লোকদের দিকেও তাকালেন না। তিনি শুধু শান্ত স্বরে বললেন যে তাদের মেয়ে আজ যেখানে দাঁড়িয়ে সেখানে সে কোনো অলৌকিকতা থেকে পৌঁছয়নি। তিনি বললেন যে এতে পরিশ্রম লেগেছে, পড়ে যাওয়া লেগেছে, আর সবচেয়ে বেশি বিশ্বাস লেগেছে।
তারপর তিনি রোহানের নাম নিলেন বিনা কোনো উঁচু শব্দে, বিনা কোনো প্রশংসায়। শুধু এতটুকু বললেন যে যখন বাকি লোকেরা হার মেনে নিয়েছিল তখন এই ছেলে সাহস ছাড়েনি। কয়েকজন থেমে গেল, কয়েকজন মাথা নামিয়ে নিল। সেই ছেলে যাকে তারা প্রতিদিন জুতো পালিশ করতে দেখত আজ তাদের সামনে এক আলাদা আলোয় দাঁড়িয়েছিল। অমিত এগিয়ে আর কিছু বললেন না, তিনি কাউকে বোঝানোর চেষ্টা করলেন না। তিনি শুধু এতটুকু যোগ করলেন যে পরিশ্রম করা মানুষ ছোট নয়, আর যে হাত কাউকে উঠতে শেখায় সেই বাড়ির জন্য বোঝা হতে পারে না। রোহনের গলায় কিছু আটকে গেল, সে মাথা নামিয়ে নিল। তার প্রথমবার মনে হলো যে তার কাজ, তার সংগ্রাম বিনা চাওয়ায় স্বীকৃতি পেয়েছে। প্রিয়া তার পাশে দাঁড়িয়ে, সে কিছু বলল না, কিন্তু তার মুখে যে শান্তি ছিল সেটা কোনো জয়ের চেয়ে কম ছিল না। তার মনে হলো যে এখন তার চলা কোনো লুকোনো চেষ্টার ফল নয়, বরং খোলাখুলিভাবে স্বীকৃত সত্য। লোকেরা ধীরে ধীরে এগিয়ে গেল, কেউ তালি বাজালো না, কেউ প্রশ্ন করল না, কিন্তু যেতে যেতে অনেক দৃষ্টি বদলে গিয়েছিল। সেই নীরবতায় কোনো বড় শোরগোল ছিল না, কিন্তু এক নতুন বোঝাপড়া ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। সন্ধে নামতে নামতে বাড়ি আবার শান্ত হয়ে গেল। প্রিয়া আর রোহন কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে কোনো বড় কথা হয়নি, শুধু এই অনুভূতি ছিল যে এখন পিছনে ফিরে আসার পথ আর বাকি নেই। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর যা সামনে হবে সেটা এখন লুকিয়ে হবে না। গল্পটা এখন তার শেষ মোড়ে পৌঁছে গিয়েছিল। এখন বাকি ছিল শুধু এক সরল সত্যিকারের সমাপ্তি, যেখানে কোনো এক মানুষের জয় নয়, বরং চিন্তাধারার জয় লেখা যাবে। সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু কিছু সিদ্ধান্ত মানুষের ভিতরে সময়ের দিক বদলে দেয়। সেই দিনের পর কোঠিতে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু সেই স্বাভাবিক আগের মতো ছিল না। প্রিয়া এখন প্রতিদিন বাইরে বেরোত, কখনো বাগান পর্যন্ত, কখনো গেটের বাইরে, আর কখনো শুধু কয়েক পা আরও এগিয়ে। তার পা এখনো সাবধানে পড়ত, কিন্তু তাতে ভয় ছিল না। পড়ে গেলে নিজেকে উঠিয়ে নিত, আর উঠতে তার মুখে সেই শান্তি ফুটে উঠত যা জয় থেকে নয়, স্বীকৃতি থেকে আসে। সে এখন শুধু চলতে পারছিল না, সে নিজের বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিখে গিয়েছিল। রোহনও নিজের পথে লেগে রইল। সে কাজ করত, শিখত, আর নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায়নি। তার দিন সহজ ছিল, কিন্তু স্পষ্ট ছিল। সে জানত যে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা কোনো করুণার ফল নয়, বরং সেই বিশ্বাসের দায়িত্ব যা পালন করা এখন তার কর্তব্য। সে প্রিয়ার সঙ্গে চলত, কখনো পাশে, কখনো একটি পিছনে, যাতে প্রয়োজন পড়লে সাহায্য করতে পারে, কিন্তু এগিয়ে যাওয়ার অধিকার সবসময় প্রিয়ারই থাকত। দুজনের মধ্যে কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, শুধু একটা শান্ত বোঝাপড়া ছিল যা শব্দের ওপর নির্ভরশীল নয়। অমিত প্রায়ই দূর থেকে সবকিছু দেখতেন। তিনি নিজের মেয়েকে কোনো উঁচু চেয়ারে নয়, বরং মাটিতে নিজের পায়ের সঙ্গে দাঁড়িয়ে দেখেছিলেন, আর এটাই তাদের জন্য সবচেয়ে বড় আরাম ছিল। তার মনে হয়েছিল যে নিরাপত্তার অর্থ দেওয়াল তৈরি করা নয়, বরং পথ খুলে দেওয়া হয়। তিনি সমাজকে উত্তর দেননি, তিনি নিজের সিদ্ধান্তের সঙ্গে বেঁচে থাকা বেছে নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তেই তার শান্তি মিলেছিল। একদিন প্রিয়া প্রথমবার একা রাস্তা পার করল। রোহন কয়েক পা দূরে দাঁড়িয়ে রইল। সে সাহায্যের জন্য হাত বাড়ায়নি, আর প্রিয়া পিছনে ফিরে দেখেনি। যখন সে অন্যদিকে পৌঁছালো তখন সে থামল, গভীর শ্বাস নিল, আর তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। এই হাসি সেই মেয়ের যে এখন শুধু চলতে পারে না, বরং নিজের সিদ্ধান্তের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে। সন্ধ্যায় তিনজন একসঙ্গে বসলেন। কোনো বড় কথা হয়নি, কোনো প্রতিশ্রুতি করা হয়নি, শুধু চায়ের উষ্ণতা ছিল, আর সেই নীরবতায় বিশ্বাস ছিল যাকে শব্দের দরকার নেই। প্রিয়া ধীর কণ্ঠে বলল যে তাকে এখন আর ভয় লাগে না। রোহন মাথা নাড়ল, অমিত চুপ করে রইলেন, কিন্তু তার চোখে সেই আরাম ছিল যা দীর্ঘ সংগ্রামের পর আসে। এই গল্প কোনো অলৌকিকতার নয়, এই গল্প সেই বিশ্বাসের যা সবচেয়ে অদেখা হাত থেকে পাওয়া যায়। এই গল্প সেই সাহসের যা পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোয় লুকিয়ে থাকে। আর এই গল্প সেই বোঝাপড়ার যা আমাদের শেখায় যে মানুষের মূল্য তার পরিস্থিতি থেকে নয়, তার উদ্দেশ্য থেকে নির্ধারিত হয়। যদি এই গল্প আপনাকে কোনো আপনজনের স্মৃতি মনে করিয়ে দেয়, যদি এটা আপনাকে এটা চিন্তা করতে বাধ্য করে যে আপনি কখনো কাউকে বিনা জেনে ছোট ভেবে নিয়েছেন, তাহলে নিচে কমেন্টে অবশ্যই বলুন যে আপনি এর থেকে কি শিক্ষা পেলেন। এমনই সত্যিকারের আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এটাকে সেই মানুষদের সঙ্গে শেয়ার করুন যাদের আজ একটু বিশ্বাসের দরকার। কারণ কখনো কখনো কারো জীবন বদলে দেওয়ার জন্য অনেক বড় কাজের দরকার হয় না, শুধু এক সত্যিকারের সঙ্গীর দরকার হয়। এই গল্প শুধু প্রিয়ার, রোহান আর অমিতের নয়, এটা আমাদের সময়ের এক চুপচাপ দেওয়া সতর্কবার্তা, এক এমন আয়না যাতে যদি আমরা সততার সঙ্গে তাকাই তাহলে নিজেকে চিনতে পারি। আমরা প্রায়ই কোনো মানুষের মূল্য তার পরিস্থিতি থেকে মাপি, তার পোশাক থেকে, তার কাজ থেকে, তার অবস্থান থেকে। আমাদের মনে হয় যে যে রাস্তায় কাজ করে সে ছোট, আর যে বড় বাড়িতে থাকে সে বড়। কিন্তু এই চিন্তাধারা সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ এই চিন্তাধারা আমাদের মানুষ থেকে দূরে আর অহংকারের কাছে নিয়ে যায়।
রোহনের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেয় যে সম্মান পদ থেকে নয়, কর্ম থেকে জন্ম নেয়। যে মানুষ নিজে ভেঙে পড়া হয় সেই অন্যকে সামলানোর শক্তি রাখে। প্রিয়ার যাত্রা আমাদের এটা শেখায় যে আসল দুর্বলতা শরীরের নয়, হয় ভয়ের। যতক্ষণ সে ভয়ে বাঁধা ছিল সে চলতে পারেনি। আর যেদিন সে সিদ্ধান্ত নিল যে সে নিজের ভয় থেকে বড় হবে, সেই দিন তার জীবন দিক বদলে নিল। এটা আমাদের সবার জন্য এক শিক্ষা, যে সাহায্য পাওয়া জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি নিজের উপর বিশ্বাস করা। অমিতের পরিবর্তন আমাদের এটা বোঝায় যে ভালোবাসার অর্থ নিয়ন্ত্রণ নয়। অনেকবার আমরা নিরাপত্তার নামে আপনজনদের বন্দী করে রাখি আর ভাবি যে আমরা সঠিক করছি, কিন্তু আসল নিরাপত্তা সেটা যা কাউকে উড়ে যাওয়ার অধিকার দেয়, পড়ে যাওয়ার স্বাধীনতা দেয়, আর তারপর উঠে দাঁড়ানোর বিশ্বাস দেয়। এই গল্প আমাদের সতর্ক করে যে যদি আমরা সমাজের কণ্ঠস্বরকে নিজের হৃদয় থেকে উপরে রাখি, তাহলে আমরা সঠিক হয়েও ভুল হয়ে যাব। আর যদি আমরা মানুষকে মানুষের মতো দেখতে শিখি, তাহলে হয়তো পৃথিবী একটু কম কঠোর আর একটু বেশি সত্যিকারের হয়ে উঠবে। মনে রাখবেন, কারো জীবন বদলে দেওয়ার জন্য অনেক বড় কাজের দরকার হয় না। কখনো কখনো এক সত্যিকারের সঙ্গী, এক সৎ বিশ্বাস আর এক সঠিক সময় নেওয়ার সিদ্ধান্তই যথেষ্ট হয়।